দেশ ও দেশের বাইরের সকল দর্শককে সাফা বাংলা টিভিতে স্বাগতম। শুরুতে এখনকার প্রধান প্রধান শিরোনামগুলো জেনে নেওয়া যাক। তারেক রহমানের স্থান কারাগারে, আইনমন্ত্রী। আবরারকে চাপা দেওয়া বাসের চালক ছিল কন্ডাক্টর। বঙ্গবন্ধুর খুনি নূরকে ফেরতে আশাবাদী সরকার। খালেদা জিয়াকে হত্যা ষড়যন্ত্র হচ্ছে ফখরুল। কার ভূমি তুমি কাকে দিচ্ছ? ট্রাম্পকে এরদোগান। এবার পুরো সংবাদ। তারেক রহমানের স্থান কারাগারে, আইনমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার রাজধানীর গুলশানে তার নিজ বাসায় ব্রিটেনের অ্যাম্বাসেডর সৌজন্য সাক্ষাৎ করতে এলে আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দুটি কারণে তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে। তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি, তাই তারেকের স্থান হবে কারাগারে। দ্বিতীয় কারণ হিসেবে আইনমন্ত্রী আরো বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন, তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। প্রসঙ্গত, একাধিক ফৌজদারি মামলায় দণ্ডিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। আবরারকে চাপা দেয়া বাসের চালক ছিল কন্ডাক্টর। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি ছাত্র আবরার আহমেদ চৌধুরী রাজধানীর প্রগতি সরণিতে যে বাসের চাপায় মৃত্যু হয় সেটি চালাচ্ছিলেন ওই বাসের কন্ডাক্টর। মঙ্গলবার রাত ও বুধবার সকালে চাঁদপুরের শাহরাস্তি ও ঢাকার মধ্যবাড্ডায় অভিযান চালিয়ে ওই বাসের কন্ডাক্টর ইয়াসিন এবং চালকের সহকারী ইব্রাহিমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের ডিবি সদস্যরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেন বুধবার দুপুরে ঢাকার মিন্টো রোডে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাসের কন্ডাক্টর ও হেলপারকে গ্রেফতারের বিষয়টি জানান। তিনি বলেন, দুর্ঘটনার সময় সুপ্রভাতের বাসটি চালাচ্ছিলেন কন্ডাক্টর ইয়াসিন, তার কোনো ড্রাইভার্স লাইসেন্স ছিল না। সংবাদ সম্মেলনে বলা হয়, সুপ্রভাতের ওই বাসের চালক সিরাজুল ইসলাম সেদিন ভোর 5:45টার দিকে সদরঘাট থেকে গাড়ি নিয়ে রওনা হন। সহকারী ইব্রাহিম ও কন্ডাক্টর ইয়াসিনও সে সময় বাসে ছিলেন। শাহজাদপুর বাঁশতলা এলাকায় ওই বাসের চাপায় গুরুতর আহত হন মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সিনথিয়া সুলতানা মুক্তা। বাসের যাত্রীরা তখন চালক সিরাজুল ইসলামকে ধরে পুলিশে দেয়। পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, বাসটি তখন রাস্তার পাশে দাঁড় করানো ছিল। উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দিতে পারে এমন আশঙ্কায় মালিক ননী গোপালকে ফোন করে ইয়াসিন। মালিক তখন ইয়াসিনকে দ্রুত বাসটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে বলেন। বাসটি ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার সময় চালকের আসনে ছিলেন কন্ডাক্টর ইয়াসিন। নদ্দায় প্রগতি সরণিতে বসুন্ধরা গেটে বাসটি আবরারকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়, আর ইয়াসিন দুর্ঘটনা ঘটিয়ে বাস থেকে পালিয়ে যান। দুর্ঘটনা ঘটার পর সেদিনই সুপ্রভাত পরিবহনের ওই বাসের রুট পারমিট বাতিল করে বিআরটিএ। পরে ঢাকা মহানগরীতে সুপ্রভাতের সব বাস ও মিনি বাস চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আবরারের মৃত্যুর ঘটনায় দণ্ডবিধির 304 ধারায় মামলা হয়েছে বলে জানিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, মুক্তার আহত হওয়ার ঘটনাতেও একটি মামলা হবে। 1 মাসের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন নেব। বাসের মালিক ননী গোপালকে গ্রেফতার করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেফতার দুজনের জবানবন্দি নেওয়ার পর পুলিশ পরবর্তী পদক্ষেপে যাবে। বঙ্গবন্ধুর খুনি নূরকে ফেরতে আশাবাদী সরকার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডে দণ্ডিত নূর চৌধুরীকে প্রত্যাবর্তন নিয়ে কানাডায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে এই খুনিকে দেশে ফিরিয়ে সাজা কার্যকরের বিষয়ে আশাবাদী হয়ে উঠেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বুধবার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, আইনি প্রক্রিয়া চলছে, আদালতে শুনানিও শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছিলেন জানিয়ে তিনি বলেন, আমরা আশাবাদী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারের করা একটি আবেদনের উপর সম্প্রতি শুনানি নিয়েছে কানাডার একটি ফেডারেল কোর্ট। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তাকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক ও নূর চৌধুরীর মামলা শুনানির বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন। সকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বৃহস্পতিবার কানাডার আদালতে একটা শুনানি হয়েছে নূর চৌধুরীর ব্যাপারে। কানাডিয়ান সরকারের কাছে আমরা কিছু তথ্য চেয়েছি, সেই তথ্য মিনিস্টার ফর ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ অফ কানাডা দেয় নাই। না দেওয়ার কারণে আমরা কানাডার ফেডারেল কোর্টে গিয়েছিলাম। সেখানে গত বৃহস্পতিবার যে শুনানি হয়েছে সেখানে বাংলাদেশের আইনজীবী তার বক্তব্য রেখেছেন। অ্যাটর্নি জেনারেল অফ কানাডার পক্ষে আইনজীবী বক্তব্য রেখেছেন। আমি জেনেছি যে নূর চৌধুরীর আইনজীবীও বক্তব্য রেখেছেন। কোর্ট সবার শুনানি নিয়ে পরে রায়ের জন্য রেখেছেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। দীর্ঘ সময় পর এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 আসামির মধ্যে 2010 সালে 5 জন সাবেক সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়। তারা হলেন সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ ও এ.কে.এম. মহিউদ্দিন। অপর দণ্ডিত আসামিদের মধ্যে নূর চৌধুরী ছাড়াও 5 জন এখনো পলাতক রয়েছেন। অন্যরা হলেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, আব্দুল মাজেদ, মোসলেউদ্দিন ও এম রাশেদ চৌধুরী। রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে সংবাদ মাধ্যমের খবর। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দণ্ডিত যারা বিদেশে আছেন তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান দুর্নীতি 2 মামলায় 17 বছর কারাদণ্ড নিয়ে লন্ডনে বসবাস করছেন।
এছাড়া রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ঢাকা সহ বিভিন্ন জেলা আদালতে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে। খালেদা জিয়াকে হত্যা ষড়যন্ত্র চলছে ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কারাবন্দী দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা ষড়যন্ত্র হচ্ছে। এর দায় দায়িত্ব কারা কর্তৃপক্ষ ও সরকারকে বহন করতে হবে, কারণ এখন খালেদা জিয়ার সব দায় দায়িত্ব কারা কর্তৃপক্ষের। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, কারাবন্দী খালেদা জিয়াকে তার পরিবারের সঙ্গে সদস্যরা গতকাল দেখা করতে গিয়েছিলেন। ফিরে এসে তারা বলেছেন খালেদা জিয়া আরো অসুস্থ হয়ে পড়েছেন। মির্জা ফখরুল বলেন, আমরা একজন সুস্থ ব্যক্তিকে খালেদা জিয়া কারাগারে নিতে যেয়ে দেখেছি, কিন্তু তিনি এখন এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে কারাগারের কক্ষে চলাচল করতে পারছেন না, আর সীমাহীন যন্ত্রণার মধ্যে তিনি দিন পার করছেন। বিএনপির মহাসচিবের ভাষ্য, গত 3.5 মাস খালেদা জিয়াকে শারীরিক কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি। হাইকোর্টের নির্দেশে গত অক্টোবরে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, আর কোনো চিকিৎসা না দিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা না বলে 8 নভেম্বর ফের তাকে কারাগারে নেওয়া হয়। ওই দিন থেকে গত 24 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো চিকিৎসক খালেদা জিয়াকে পরীক্ষা করেননি। মির্জা ফখরুল বলেন, তারা বারবার কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার পর গত 24 ফেব্রুয়ারি প্রথমবারের মতো মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখতে যায়। তারা পরীক্ষা নিরীক্ষার জন্য গিয়েছিল এ কথা বলা যায় না, কারণ তারা কোনো যন্ত্র নিয়ে যায়নি। তারা গিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। তারা যাওয়ার পর তাদের কাছে খালেদা জিয়ার প্রশ্ন ছিল, এই 3.5 মাস তো তারা একবারও তার খোঁজ নেননি। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য অবিলম্বে তাকে তার পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি জানান মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন। কার ভূমি তুমি কাকে দিচ্ছ? ট্রাম্পকে এরদোগান। অধিকৃত গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষোদ্গার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ট্রাম্পকে প্রশ্ন রেখে তিনি বলেছেন, কার ভূমি তুমি কাকে দিচ্ছ? ট্রাম্প, জাতিসংঘের নীতিমালা অনুযায়ী এই জমি তো সিরিয়ার। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে ইস্তাম্বুলের র্যালি শেষে এক সমাবেশে এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, গোলান মালভূমি ইসরায়েলের বলে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সংকট আরো বাড়িয়ে দিয়েছে। এই স্বীকৃতি দেওয়ার আগে শুক্রবার ওআইসির এক জরুরি সভায় যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের কড়া সমালোচনা করেন এরদোগান। তিনি বলেন, গোলান মালভূমিতে ইসরায়েলের দখলদারিত্ব তুরস্কে কোনোদিনই মেনে নেবে না। তুরস্ক প্রেসিডেন্ট বলেন, 9 এপ্রিল ইসরায়েলের জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোলানকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফের ক্ষমতায় আসার সুযোগ করে দেওয়া হলো। যুক্তরাষ্ট্রই একমাত্র রাষ্ট্র যে কিনা গোলানকে ইসরায়েল স্বীকৃতি দিল। গোটা বিশ্ব এটিকে দখলীকৃত ভূমি হিসেবেই জানে। প্রসঙ্গত, সোমবার ওয়াশিংটনে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে গোলান মালভূমি ইসরায়েলের ভূখণ্ড এ ঘোষণাপত্রে সই করেন ডোনাল্ড ট্রাম্প। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল এই জায়গাটি সিরিয়ার কাছ থেকে দখল করে নিয়েছিল, কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র জেনেছে গোলান ইসরায়েলের সার্বভৌম, আর এ কারণে গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। টুইটারে ট্রাম্প বলেন, 52 বছর পর গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার সময় এটি। মালভূমিতে বর্তমানে 20,000 অবৈধ দখলদার বসবাস করছেন, কাজেই এই দখলদারিত্ব কখনোই আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিতে পারে না। এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দা জানানো হয়েছে। এর মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশন, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ফ্রান্স সহ অনেক দেশ রয়েছে। 1967 সালে আরবদের সঙ্গে 6 দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। সেই সময় ইহুদিবাদী বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকারও নিয়ন্ত্রণ নেয়। পরে 1981 সালে গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ড বলে ঘোষণা দেয়, কিন্তু আন্তর্জাতিক মহল কখনোই ইসরায়েলের এই দাবির স্বীকৃতি নেয়নি। সর্বশেষ 2018 সালের 16 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গোলান মালভূমির মালিকানা সংক্রান্ত এক ভোটাভুটি হয়। সেখানে উপস্থিত 153 দেশের মধ্যে 151 দেশ এই ভূখণ্ডের মালিকানা সিরিয়ার বলে স্বীকৃতি দেয়। শুধু যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেয়। তা সত্ত্বেও গোলানবাসীর উপর 52 বছর ধরে ইহুদিবাদী দখলদারিত্ব আর অত্যাচার এতটুকুও কমেনি, বরং বেড়েই চলেছে। ট্রাম্পের এই স্বীকৃতির প্রশংসা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গোলানের এই স্বীকৃতি ঐতিহাসিক। সিরিয়া এটিকে নিজের দাবি করলেও এটি ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকে।